আমি একটু ক্লিয়ার করে যাচ্ছি। একজন বিখ্যাত লোক বলেছিলেন, আমি একটু সবার জন্য বলি যে, আসলে ইউরোপে এসে তিনি দেখেছেন ইসলাম আছে কিন্তু মুসলমান নেই। কিন্তু অনেক ছয় দিতে যেয়ে তিনি দেখেছেন যে মুসলমান আছে কিন্তু ইসলাম নেই। মানে এই কথাটা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা ইউরোপে দেখবেন যে আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক মানে নোবেল বিজয়ী হয়ে গেছে। তিনি সাইকেল চালায় আসতেছেন। নরমালি দেখতে সবাইকে সালাম দিচ্ছেন। কারণ সে যে শিক্ষাটা অর্জন করেছেন, ওই শিক্ষাটা দেখে মনে হচ্ছে যে আসলে সে একজন শিক্ষিত মানুষ। তিনি একজন বাংলাদেশের নয়, তিনি ওয়ার্ল্ডের একজন নোবেল বিজয়ী মানুষ। তিনি পৃথিবীর র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ের আপনার ৩য় র‍্যাংকিং মানে টাইম র‍্যাংকিং এ ৩য় যে অবস্থানে আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানে একজন প্রফেসর যিনি দীর্ঘদিন তার গবেষণা অনেক গবেষণায় এই শিক্ষা ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। এমন একজন প্রখ্যাত বিখ্যাত মানুষ দেখবেন হাসিখুশি সবার সাথে কথা বলছে। কোন প্রোটোকল নেই, কোন অহংকার নেই, হেসে কথা বলছে। এই যে সেই শিক্ষাটা অর্জন করেছে, এটা তার মূল ভিত্তির শিক্ষা ছিল, অহংকার মুক্ত একটি শিক্ষা। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন, একজন উপদেষ্টা তিনি একজন মানসিক রোগীদের দেখেন। তিনি বিগত অনেক মানে মানুষের রোগীকে সে মানুষ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেই অমানুষ হয়ে গিয়েছেন। অবচেতন প্রক্রিয়ায় তিনি নিজেও সেটা জানেন না। এর মূল কারণ হলো আমি দেখেছি যে যারা খুব বড় পদে চাকরি করে তখন যে আমার মানে কেরানি, পিয়ন বা দারোয়ান এদেরকে তখন আমরা মানুষ মনে করি না। যখন এই ছোট শ্রেণীর মানুষগুলোকে আমরা মানুষ মনে না করব, তখন মনে করতে হবে আমি নিজেই মানুষ নয়। কারণ রক্তে মাংসে গড়া সবাই এক। আপনি যতটুকু খাবার খাবেন, অতটুকু খাবার খাওয়ার অধিকার আরেকজনের আছে। আপনি ৳১,৪০,০০০ বেতন চাকরি করবেন। আপনার ঘরের দারোয়ানের বেতন ৳৩০,০০০ হবে। আপনার আয়ার বেতন ৳৩০,০০০ হবে। আপনার ২ টা বডিগার্ড হবে। এই বাংলাদেশের জন্মক্ষেত্রে আপনি যে নাগরিকের যে অধিকার বহন করেন, একটা রিক্শাওয়ালা, একজন গরিব অসহায় মানুষ, সেই জিনিসটাই বিলং করে। এখন এটা আপনার ভিতরে কেন অহংকার আসছে? ওই যে বিসিএস এর একটা পদ্ধতি। আমি পড়াশোনা করে, মুখস্থ করে আমি বিসিএস ক্যাডার হয়েছি। সুতরাং এই বাংলাদেশের সব সম্পত্তি আমার। এই বাংলাদেশের গাড়ি আমার, এই বাংলাদেশের বাড়ি আমার, এই বাংলাদেশের সব আমার। আর যা আমি সামনে দেখতেছি সব অমানুষ। কারণ তারা তো আমার সমপর্যায়ে চাকরি করে না। তো পৃথিবীতে আমি এমন অহংকার, দাম্ভিকতা আপনি দেখবেন অ্যারিস্টটল, থিওফ্রাস্টের বড় বিখ্যাত বিজ্ঞানী আছেন। যারা আবিষ্কার করুন, একবার বিল গেটসকে দেখেন, ইলন মাস্ককে আপনি দেখেন। তারা এত পৃথিবীতে এত টাকার মালিক। তারপরে তারা রাস্তায় হেঁটে যদি বলে আমি একটু সেলফি তুলবো, আপনি সেলফি তুলতে পারবেন। এই যে অহংকার মুক্ত যে একটি জীবন ব্যবস্থা এত শিক্ষিত হয়ে এত গবেষণা করে যারা অহংকার মুক্ত, সেই জায়গায় আমরা কেন না? কারণ আমাদের এই বেড়াজালটাকে ভেঙে দিতে হবে। যেটা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের এই শত বছর ধরে যে প্র্যাকটিস চলতেছে আমাদের, যে তুমি ৩য় শ্রেণী, আমি ২য় শ্রেণী। আমি বিসিএস ক্যাডার, তুমি বলো কর্মচারী, আমি কর্মকর্তা। এই কর্মচারী-কর্মকর্তার যে শৃঙ্খলাটা ভেঙে দেওয়ার এখনই সময় এসেছে। আপনি একটু নোট ডাউন করেন আপনারা। নোটেরটা হলো এইটা যে, একটি মানুষ তিনি অনার্স মাস্টার্স পাস করেছেন। হয়তো তিনি ১ম স্থান অধিকার করেছেন। কিন্তু আপনি মুখস্থ বিদ্যা ভালো আছে বা আপনি কোন একটা মাধ্যম পাইয়া আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। এখন ওই যে ক্লাসে যে ১ম স্থান অধিকার করি ওই ব্যক্তিটা, তার আর বিসিএস হয়নি, আপনার মতন মামা খালুর পাওয়ার নেই। অথবা ঐরকম লিঙ্ক ছিল না, অথবা সে মুখস্থ বিদ্যা ভালো না। হয়তো সে কবিতায় ভালো, সে গানে ভালো, তিনি উপস্থাপনায় ভালো, তিনি শিক্ষকতার পেশায় ভালো। ওই মানুষটাকে আপনি ক্লাসের 3rd বয় হয়েও ওই মানুষটাকে নেগলেক্ট করছেন। আরে ভাই তোমার তো বিসিএস হয়নি। পৃথিবীতে কোন জায়গায় বিসিএস এর মানদণ্ড নাই চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে মানদণ্ড হলো আপনি অনার্স মাস্টার্স পাস করেছেন বা আপনার এই ফিল্ডে এই অভিজ্ঞতাটা আছে। আপনি টিচার, আপনার বিএড আছে। আপনি টিচার, আপনার এমএড আছে। একটা একটা সার্টিফিকেটের আপনার একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। চাকরি হয়ে যাবে। বাট আপনি একজন ফিজিক্সে অনার্স মাস্টার্স পাস করেছেন। আপনি ডেন্টালিস্ট, আপনি একজন ডেন্টিস্ট, আপনি একজন এমবিবিএস ডাক্তার। আপনি এসেই বলতেছেন, এই এই পড়ার সিস্টেম বাদ। আপনি পড়েছেন ডাক্তারি বিষয়ে। আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পেশায় আপনি জানবেন কি করে? আপনি ৪০ জন শিক্ষার্থীকে একদিন ক্লাস করান। সরেয়া পড়ান। ABCD একদিন পড়ান না আসেন। ৪০ জন শিক্ষার্থী আপনাকে দেখাই দিবে ডাক্তার কাকে বলে কত প্রকার। বাচ্চাদের তো কখনো পড়ান নাই। পড়াইছেন ১ টাক ২ মিনিট করে পড়াইছেন, ১,০০০ ২,০০০ করে টাকা নিছেন। ২ মিনিট একটু রোগীর চিকিৎসা করছেন, ২,০০০ ৩,০০০ করে টাকা নিছেন। নিয়ে হয়ে গেছেন বিশাল বড় কর্মকর্তা। আপনার এই তাচ্ছিল্য শব্দের জন্য আপনি যথেষ্ট আপনি এই পদে আর থাকতে পারেন না। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি মনে করছেন যে হয়তো পদাতিক বলে সে আর পাওয়ার নেই। কিন্তু যখন মানুষ লেবুটাকে চিপটাবেন আর লেবুটা চিপটালে একটু বেশি তিতা হয়ে যাবে। আর তিতাযুক্ত লেবু যদি
আপনাকে খাওয়াই দেওয়া হয়, আপনি ১ মিনিটও টিকতে পারবেন না। সুতরাং আপনাকে আমি আবারও বলছি, অন্যদেরকে আপনি সম্মান করুন। আর আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় এসেছি, আমি অন্য পেশায় যাব কেন? আমি বাচ্চাদেরকে পড়াচ্ছি, যাব কেন? আমি এই দেশের নাগরিক হওয়ার জন্য আমি অধিকার করছি, আমাকে ১০ম গ্রেড দেন। ১০ম গ্রেডের জন্য আপনার ক্রাইটেরিয়া কি? অনার্স, মাস্টার্স পাস করেছেন কিনা? ডিগ্রি পাস করেছেন কিনা? এনাফ। আপনাকে এটা কি আপনার বাংলাদেশের এক শিক্ষকতা সারা ওয়ার্লড এ যত শিক্ষকতা পেশা আছে, কোন ক্রাইটেরিয়া ওয়ার্লড এর মধ্যে আছেন? রিসার্চ করে পেয়েছেন? যে না, একজন শিক্ষকতা পেশায় আসতে হলে তাকে সাধারণ জ্ঞানে জানতে হবে বাংলাদেশের জাতির পিতা কে? তাকে সাধারণ জ্ঞান জানতে হবে জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের রাজধানীর মধ্যে ওই যে উপদেষ্টা বাড়ির পাশে দারোয়ান কোন ব্র্যান্ডের বেল পড়েছিল? উনার কোটের ভিতরে গেঞ্জি ছিল, ওই গেঞ্জিটা উনি কোন দেশের থেকে কিনেছে? এগুলা কি বাচ্চাদের শিক্ষার জন্য কি কোন কাজে লাগে? কোন কাজে লাগে? এই শিক্ষা অর্জন করেই তো আপনি বিসিএস ক্যাডার হয়েছেন। হ্যাঁ? আজকে বাংলাদেশের যে পড়াশোনার যে শিক্ষা ব্যবস্থা, রিসার্চ বিহীন একটি শিক্ষা ব্যবস্থা। সেখানে আপনি কি করেন? মুখস্থ করছেন, সারা জীবন মুখস্থ করেছেন। টেন্স পড়ে মুখস্থ করে অনার্স মাস্টার্স পাস করে আবার সে আইএলটিএস করে ভর্তি হয়েছেন কোচিং সেন্টারে। আবার সেখানে স্পিকিং কোর্সে ভর্তি হয়েছেন। আমরা তো অনেক কর্মকর্তাদের দেখেছি তারা যে লেখা আছে কনফারেন্সে বাংলায় কথা বলা নিষেধ, ইংরেজিতে কথা বলবেন। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তারা যখন ইংরেজিতে কথা বলতে না পারে তখন বলে, "বাংলা আমার মাতৃভাষা। এই ভাষায় তো আমাকে কথা বলতে হবে।" তাও ঢং করে বলে, ইংরেজি ঢং করে বলে। আপনি বাংলা ভাষায় বলেন। ঢং করে বলার প্রয়োজন নেই। নাহলে সরাসরি আপনি ইংরেজিতে কথা বলেন। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুঝি আপনার ইংরেজিটা। কারণ আমরাও তো অনার্স মাস্টার্স পাস করেছি। আমরাও তো গ্র্যাজুয়েশন করেছি। আমরা বুঝি আপনার কথাগুলোকে। আপনি সরাসরি ইংরেজিতে বলেন। না, আমরা আসলে আজকে ইংরেজিতে কথা বলব না। কারণ আজকে হলো ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি তো ইংরেজিতে। আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন তো ছিল। আপনার ৮ই ফাল্গুনও তো ছিল আপনার। বাসার জন্য রফিক-শফিক সালাম যুদ্ধ করেছে। এভাবে কথা বলার জন্য না। আমি বাংলা বলতে পারি না, আমি উপদেষ্টা। আমি এদেশের একজন বিসিএসকার, আমার কষ্ট হচ্ছে। এই ঢং-ভং বাদ দেন। আপনি যে কিছু জানেন না সেটা মানুষ জানে। বাংলাদেশের আমার নিজস্ব দেখা, একজন আমার আন্টি উনার 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 ছেলে একজন কর্মকর্তা, উনি সহকারী পুলিশ, আমি বলব না নাম। উনাকে বাংলাদেশের ডাক্তার বলেছে, "আপনি আর ৭ দিনের বেশি বাঁচবেন না। ৭ দিন পরে আপনি মারা যাবেন।" তো উনি বলছেন যে ৭ দিন পরে মারা যাবো, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মরার কথা ছিল ৭ দিন পরে, উনি মরছেন ওই দিনই। কারণ বলে দিছে যে, "ভাই আপনি আর বাঁচবেন না।" তো ওই কান্নাকাটি করে ওদিনই মারা গেছে। তো পরে আবার আমার নিজের আপন কাকাও, আমাদের বাড়ির পাশে এক লোকে, উনাকে জিজ্ঞেস করছে যে, "আপনি তো ৩ মাসের বেশি বাঁচবেন না।" তা আমার কাছে আসলো। আমি বললাম, "তা আপনি তাবলিগে চলে যান। কিন্তু বাঁচবেনই না, আল্লাহর রাস্তায় যেয়ে মরেন।" তো সে তাবলিগে ৩ চিল্লায় মরে নাই ১২০ দিনে। পরে ১ বছর পরে ফিরে এসে দেখে ডাক্তারি মইরা গেছে। এই তো আপনার ডাক্তারি পেশা বাংলাদেশে। আপনি মায়ের সামনে বলেন রোগীকে ক্যান্সার হয়েছে। আর বাংলাদেশের যেই রোগীটা এখান থেকে সুস্থ হয়নি, সে ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়া ডাক্তার কোনো ওষুধ না দিতে বলতেছে, "আপনার কিডনি নতুন করে রিপেয়ার হয়ে গেছে। আপনি সুস্থ হয়ে গেছেন। আপনার কোনো রোগ নাই।" যখন রোগী এই কথাগুলো শোনে, তখন রোগীর ভিতরে অনুপ্রেরণা জাগে এবং তখন সে বাঁচার আকুতি জানে। মানুষ মৃত্যুর কাছে হেরে যায় না। মানুষ আত্মবিশ্বাসের কাছে হেরে যায়। বাংলাদেশের এই বিষয়গুলো আমাদের জানা আছে। আপনারা কেমনে সেলাই করেন বাচ্চাকে? আমার বাচ্চাটাকে শোয়াইয়া কিভাবে ইনজেকশন দিয়েছেন? আর আমি আমেরিকা এসে দেখেছি আমার বাবুটাকে কিভাবে ইনজেকশন দেয়। হ্যাঁ? অমানুষ হয়ে রয়ে গিয়েছেন। তার জন্য মানুষকে মানুষ মনে করেন না। আমাদের শেষ বার্তা আপনার জন্য, আমাদের শেষ সংবাদ, আপনার জন্য শেষ বার্তা। আপনি লাইভে এসে আপনি আমাদেরকে সরি বলবেন ১ নাম্বার। সরি বলার পরে আমাদের শিক্ষকরা জানতে চাইবে আপনি চাকরিতে থাকতে পারেন কিনা পারেন না। কারণ আপনার বেতনটা হলো আমাদের ট্যাক্সের টাকায় হয়। হ্যাঁ, আমরা ট্যাক্স দেই। আমরা জামা কিনতে গেলে ট্যাক্স দেই। সেই ট্যাক্সের টাকায় আপনি বাংলাদেশের উপদেষ্টা। হ্যাঁ? যদিও আপনি আমাদের দুর্ভাগ্য যেই সেক্টরে যার কোনো অভিজ্ঞতা নাই, এরকম একটি মানে অজ্ঞ মানুষগুলাকে এই সেক্টরে এসে বসায় দিয়ে গেছে। এটা আমরা আসলে ডক্টর ইউনূস স্যারকে আমরা খুব বিচক্ষণী নোবেল বিজয়ী মনে করি। তার কাছে আকুল আবেদন, এদের ইনভেস্টিগেশন করেন। এরা কি বাংলাদেশের নাগরিক? নাকি অন্য দেশের এজেন্ট তাকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, দেশে এই অবস্থাতে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তার কথা বলা যথেষ্ট। আপনার ক্ষমতাকে হয়তোবা সে চাচ্ছে না। নাক টানা করানোর এই অবস্থা দেশের এই ক্রান্তি লগ্নে তার মতো একজন উপদেষ্টা এরকম সে কথা বলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই যে বিশাল যে শিক্ষক ছিলেন ৩.৫ লক্ষ ৪ লক্ষ প্রায় এই শিক্ষকদের দিলকে ভেঙে চুরমার করে দিয়েছেন আপনি। তা আপনি যেহেতু মানুষ না, তাই সুতরাং অমানুষকে আমরা এই পেশায় আপাতত আমরা চাচ্ছি না। আর আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বলে দেন। যদি কোনো টিও, এটিও, ডিপিও ঊর্ধ্বতন কর্মকর্তাকে কথা বাস্তবায়ন করার জন্য কোনো শিক্ষকের হাতে মামলা করে, আপনাদের অনুরোধ করি আছে হয়তো আপনার ২ জন বাংলাদেশী নেতৃত্ববান আসছেন। আমার কাছে সবাই সমান। প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত নেতা আমার কাছে সমান। সমস্ত নেতারা আপনার যত আপনার ব্যানারে আছেন সব এক হয়ে যান। এক হয়ে দরজা আটকে দেন টিওর। এটিও দরজা আটকে দেন। ডিপিও দরজা আটকে দেন। এত দুঃসাহস সে পেল কি করে একটা শিক্ষক সে বিনা কারণে শোকজ করবে?
মামলা করে লাখের পর লাখ টাকা নেন। আপনার রেকর্ডগুলো আমাদের কাছে আছে। আপনার একটি শিক্ষককে মামলা দেন। সে মামলা ছাড়ার জন্য আবার ১,০০,০০০ করে টাকা নেন। এরকম রেকর্ড আমাদের কাছে আছে। হ্যাঁ, বাংলা শত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে আমাদের এই ক্রান্তি লগ্নে আপনারা সবাই এক হয়ে এটাকে প্রকাশ করেছেন যে আমাদের এখন কেউ আর লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকার সময় নয়। এখন সব সেক্টরে জেগে আসার সময়। হ্যাঁ, আপনি বিশাল টাকার বেতন নিবেন। এখানে একজন লেবারও গাড়ি চালায়। আমেরিকায় একজন লেবারও গাড়ি চালায়। সে খুব ভালো মানে তারও একটা বাড়ি আছে। সে লেবারকেও কখনো তার মালিক বলে না যে যদি ১ ঘন্টা কাজ করার পরে ১ ঘন্টা ১ মিনিট হয় লেবার বলে আমি চলে যাব। সে স্যারও বলে না তাকে। সবাই সমান অধিকার। সবাই সবাইকে রেসপেক্ট করে। এরকম একটা দেশ যদি গড়তে চান, হ্যাঁ? তাহলে আগে নিজেদেরকে মানুষ হতে হবে। শিক্ষাঙ্গনকে চেঞ্জ করতে হবে। আর যদি মনে করেন ৭৫ না ৮০ গোলা ভরাট করে চাকরি করতে দিবেন না, ১ম গ্রেড করেন, মেধাবীরা পরীক্ষা দিয়ে এখন আসবে। সমস্যা নেই। মেধাবীরা যাবে না। মেধাবীরা যখন থাকবে তখন আপনি রিডিং পড়ার স্ট্র্যাটেজি তৈরি করবে তারা। তারা রিসার্চ করবে, গবেষণা করবে। তখন বাংলাদেশের অনেক যখন ১ম গ্রেড আপনি দিবেন, তখন বিসিএস থেকে কেউ ১১তম গ্রেডে নন ক্যারিয়ারে যাবে না সে। সে মনে করবে যে না আমি ১ম গ্রেড পেয়েছি। এখন নন ক্যারিয়ার আমি ১১-১২ তে যাব না। কারণ আমার এটা যথেষ্ট। সুতরাং আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ে এই পেশাটাকে আপনি ৯ম গ্রেডে নিয়ে নেন, তাহলে কেউ আর বিসিএস ক্যাডার হতে চাবে না। কারণ বাড়ির পাশে থাকেন, ভালো কথা। মা-বাবাকে দেখেন, সেটা ভালো কথা। শিশুদেরকে পড়াই, সেটাও ভালো কথা। আমরা ঘরে বসে কয়টা বাথরুম আছে, সেটারও আমরা পরীক্ষা করি। কয়জন বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেটাও ঘরে যাই। সারাদিন আমাদের কম্পিউটারে আবার ইদানিং আবার আপনার তারিখ দেন। কথা তো বলি না? ৮ তারিখে লাস্ট ডেট আমাদের অনলাইনে পূরণ করে দিবেন। কি দিবেন? আমাদের সার্ভে হয়। সে সার্ভেতে বাচ্চা কয়জন হয়েছে, আপনার 5 এর স্টুডেন্টরা কয়জন আছে, কয়জন এটা আবার করবেন। কয় তারিখে? আজকে বলে দিয়েছেন উপদেষ্টা। উনি সরাসরি ভগবান। একবারে হুকুম দিয়ে দিয়েছেন আসমান থেকে। আজকে ৮ তারিখের মধ্যে সবাই অনলাইনে পূরণ করে দিবেন। ৮ তারিখে অনলাইন বন্ধ। কেন বন্ধ? আপনি যেই ওয়েবসাইটটা তৈরি করেছেন, ওয়েবসাইটটা তৈরি করতে লাগে ৳৫০,০০০ আপনি নিয়েছেন ৳৮০০ টাকা। নিয়ে আপনি পকেটে ভরে দিয়েছেন। আর শিক্ষকদের বলেন, "তোমরা আজকের দিনে যদি পূরণ করতে না পারো, শোকজ করা হবে তোমাদেরকে।" আপনারা লাইভে আমি বাংলাদেশের কেন্দ্রীয় লাইভে আপনাদের জুমে ছিলাম। জুমের মধ্যে থাকা অবস্থাতে আপনি বলতেছিলেন, "এই আমার কে আছো? আমারে একটু মিউট করে দাও।" মিউট আনমিউট করতে পারেন না। আপনারা বড় সচিব পর্যায়ের মানুষ। মিউট আনমিউট করতে পারেন না আপনার ডিপিও, আপনার বিশাল পর্যায়ের লোক। নিজেই তো কম্পিউটার চালাতে পারেন না। অন্যকে কিভাবে বলেন? আপনাদের এই অবস্থানগুলোকে আমরা এখন জেনে গিয়েছি। আমরা বুঝে গিয়েছি আপনারা আসলে অদক্ষ শুধুমাত্র টাকার কারণে আর পদের পাশে পুলিশ থাকে, সেনাবাহিনী প্রোটোকল থাকে। মনে রাখবেন বাংলাদেশে এরকম ইতিহাস ঘটেছে। প্রোটোকল অবস্থায় ক্ষমতায় অনেকে থাকতে পারেনি। কোন ক্ষমতা পৃথিবীতে স্থায়ী নয়। আপনারা এমন একটা কাজ করেন যে কাজটা আপনাদেরকে স্থায়ী করে দিবে। বাংলাদেশে নতুন কেউ ক্ষমতা আসবে। বাট আপনাদেরকে ইতিহাসের মানচিত্রে লিখে রাখবে আপনাদের নাম। যে একটি মানুষ এসে প্রাথমিক সেক্টরকে উন্নয়ন করেছেন। আপনারা ট্রেনিং এর সেক্টরে আপনারা আমাদেরকে ব্যবস্থা করেছেন। ২০০-৩০০ কোটি টাকার ট্রেনিং। ট্রেনিং করে কি করেছেন আপনারা? নিজেরা সব টাকা মেরে দিয়েছেন। একটা ছোট একটা ৬ পাতার একটা লার্নিং আউটকামস তৈরি করেছেন। লিখছেন সেখানে শিক্ষকদের বাধ্যতামূলক ইংরেজিতে কথা বলতে হবে। কিন্তু কোথাও কথা বলার কোনো কৌশল আপনাদের নেই। টিচাররা ৳৫,৫০০ পেয়ে বাসায় চলে যায়। আর আপনারা বড় অঙ্কের পেয়ে আমেরিকা, কানাডাতে বাড়ি করেন। হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছেন। আপনাদের এখন একটু লজ্জা হওয়া উচিত। জাতির কাছে একবার ক্ষমা চাওয়া উচিত। যে আমার যে পদে ছিলাম, সেই পদটাকে আমি এই পদটাকে হোল্ড করেছি। কিন্তু আমার যে দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। জাতির কাছে ক্ষমা চান। কারণ এই বাংলাদেশের এখন দিন বদলের পালা। তারুণ্যের হাত ধরে বাংলাদেশ পাল্টে যাচ্ছে। যুবকদের রক্তে দেশটা পাল্টে যাচ্ছে। যে আন্দোলন করে দেশটাকে এই অবস্থা নিয়ে গেছে, মনে রেখেন না। এই আন্দোলন করে আপনি ক্ষমতায় এসে আপনি যে চিরস্থায়ী হয়ে থাকবেন। মানে ফেরাউন নমরুদের মতো করে মানে বছর পর বছর দেশ চালাবেন, এই আশা পোষণ করেন না। শেষ বার্তা আমরা লাইভকে শেষ করে দেব। খায়রুল হাসান লিপি ম্যাডাম একজন বিচক্ষণ মেধাবী একজন মানুষ। যেহেতু জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক। জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক হওয়া একবার নরমাল ব্যাপার নয়। আমি একদিন বিভাগীয় পর্যায়ে আমি গিয়ে দেখেছি। আসলে এটি কতটা ডিফিকাল্ট ব্যাপার। তো আপনার খায়রুল হাসান লিপি আপনার শেষ বার্তা আমরা ২ মিনিট এবং আমাদের এরপরে চঞ্চল ভাই শেষ বার্তা আমাদের মেসেজ ২ মিনিট সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অপেক্ষা করছেন। শত হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের লাইভটি দেখছেন। আপনাদের সামনে করণীয় কি? ভালো করণীয়, ভালো মানে আমরা তো আন্দোলন তো কম করিনি। রাস্তাঘাটে আপনাদের চিঠি তো সবই দিয়েছি। আপনার ভাষায় মনে হলো যে এত সহজে আপনি আসলে ব্যাখ্যা হবেন না। যেহেতু আপনি একজন বিখ্যাত উপদেষ্টা। আপনি এত সহজে ব্যাখ্যা হওয়ার মতও না। যেহেতু আপনি একজন মানসিক ডাক্তার।
যেহেতু হাজার হাজার পাগলকে আপনি ঠিক করে নিজেই পাগল হয়ে গেছেন, আপনাকে ঠিক করার জন্য বাংলাদেশে আসলে কি সেরকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন? শিক্ষকরা কি ধরনের আন্দোলন করলে আপনি পদত্যাগ করবেন অথবা আপনি ক্ষমা চাইবেন, আমাদের ১০ম গ্রেড দিবেন। আমরা সেই টাইমটাকে বেঁধে দেব।